কসবার সীমান্তবর্তী কুল্লাপাথরে শহীদদের সমাধিতে যাতায়াত প্রায় নিয়মিতই ছিল। এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেখা করতে যতবার আসা ততবারই বিজনী নদীর সঙ্গে দেখা হয়েছে। সীমান্ত থেকে কসবা আখাউড়ায় প্রবেশ করা এই নদীটির দেশজোড়া পরিচিতি নেই। স্থানীয়ভাবে বিজনী, বিজনা, বিজলি, কোথাও বিজন নামও ডাকা হয়। তবে তার চঞ্চল পথচলা পথিকের কানে পৌঁছবেই। দখলে সরু হয়ে আসা নদীর দিকে চোখ পাততে একবার নেমে তার সঙ্গ পাওয়ার ইচ্ছা হবে যে কারো। বিজন নদী যে অনেক আগে ছিল পুরানো আমলে, এখন তো এটা বড় চতুর্দিকে বরড হয়ে যেতেছে। বরড হওয়ার পরে এখন বিজনা। এখন আমরা এটা পুনরায় যদি আবার এটা খনন হয় তাইলে আমরার জন্য সুবিধা হয় আর কি, জনগণের জন্য সুবিধা হয়। এই হলো হিসাব। কি সুবিধা হয়? এই যে পানির থেকে আমরা বাচ্চা জানি, এদের কিছুদিন পরে বন্যা হয়, তো পানি জমা থাকে। পানি জমা গেলে পানিটা কোনো দিকে যাইতে পারতেছে না। এই কারণে আমরা ভরাট হচ্ছে কিভাবে? চতুর্দিকের মানুষও বরট করতেছে। এই আর কি, এটা বরট কিভাবে এটা মানে দখল করে নিচ্ছে চতুর্দিকের মানুষ। হ্যাঁ, এই আর কি। এই নদী কি শালদার সাথে যে মিশছে? হ্যাঁ, এটা শালদার নদীর সাথে মিশছে। আর যে শেষ হচ্ছে কোথায়? এটা তো আপনার বিজয় বিজনা করে কসবা পর্যন্ত গেছে। এটা কসবা যে কোন নদীর সাথে মিশছে? কসবা এটা পশ্চিম দিকে গেছে। এটা কিন্তু যে ঘুঙ্গুরের সাথে মিশছে? হ্যাঁ, এটা ঘুঙ্গুর নদীর সাথে যে মিশছে। আর এখানে মাছের কি অবস্থা? এই নদী থেকে কখনো মাছ তুলতে দেখেছেন? না, এটা আগে অনেক আগে পুরানো আমলে মাছ অনেক মারছে মানুষে। কুড়িজাল দিয়ে মাছের মাইর পড়তো, যে আগে কুড়িজাল দিয়ে মানুষে কাইট দিত, এই করতো। এখন তো মাছ মারণের জায়গাই নাই। এখন তো সব বরট করে লেছে। পানি থাকে সব সময়? হ্যাঁ, সবসময়। এই বন্যা ভারতের পানি হইলেও তো সবসময় এইভাবে পানি চলতে থাকে। পানি চলতে থাকে? হ্যাঁ, এইভাবে পানি চলতে থাকে। শালদা নদীর কি অবস্থা? শালদা নদীকে দখল করে দিচ্ছে? শালদা নদী তো এই তো দেখার মধ্যেই আপনার শালদা নদী চতুর্দিক দিয়ে আস্তে আস্তে এই এরকম হইতেই আছে। শালদা রণক্ষেত্র ৭১-এর এক উত্তাল রণক্ষেত্র। শালদা নদী রণক্ষেত্র বলতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শালদা নদী সাবসেক্টরকে বোঝানো হয়। এই সাবসেক্টরে শালদা নদী ও শালদা রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম রেললাইনের একটি অংশ ছিল। মুক্তিবাহিনী এই এলাকাটি দখল করে মুক্তাঞ্চলে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা এই নদীকে একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত করে। কুল্লাপাথরের টিলায় ওঠার আগে শালদা নদীর কাছে দাঁড়াই। মনে বিষাদের মেঘ জমে নদীর দূষণ রূপ দেখে। নদীর যত্ন নেওয়ার কেউ নেই। শালদা নদী হিসেবে যেমন যত্ন পাওয়ার দাবি রাখে, তেমনি মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ হিসেবেও একে রক্ষা করা ব্যক্তি ও রাষ্ট্রের দায়িত্ব। কুল্লাপাথর সমাধিক্ষেত্রে আমরা দেখা পাই ৭১-এর ৩ বীর যোদ্ধার। তাদের স্মৃতিতে এখনও উদ্দীপ্ত শালদা রণক্ষেত্র। প্রথম দিন যে আমাদের প্লেনে হামলা হয়েছে, ওই দিন অনেক লোক মারা গেছে, মানে ১৭ লোক ওই দিন মারা গেছে। তারপরে আমাদের বিডিআর সবাই মারা গেছে, যে বহুত মারা গেছে, পাবলিক মারা গেছে। ওই দিন ফাইনজন মারা গেছিল ৭০ জন। এটা হইলো আমরা সকমার বাড়ি কয় ওইখানে, ওইখানে মারা গেছে ফাইনজন। এরপরে মনে করি দৃশ্য মানে কিছু নেই, এক ঘরের মধ্যে ভালো ১২ জন লোক মারছে ফাইনজীবীরা ব্রাশ ফাইন। তখন থেকে আমরা সাধারণত করা হয়। এবং এই শালদা নদীর পাশ দিয়েই তো অনেকে যারা ঢাকা থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ এই যে ভারতের দিকে কানপুর দিয়া তারপরে শহীদুল দিয়া, তারপরে শালদা দিয়া, আমি এই বর্ডার জন্য এই মানে এই পুরানো কুমিল্লা বর্তমানে বর্ডারে। এবং শালদা নদী দিয়ে নৌকা দিয়ে বা সাঁতার দিয়ে বেশিরভাগ পার হয়েছে নৌকা দিয়া, মানে আইছে বা ভারতে বেশিরভাগ ঢুকছে শালদা নদী দিয়ে। শালদা নদী গ্রামে আসতে তো এখানে আশ্রয় দিতে পারছে না, এখান থেকে ভারতে চলে গেছে। আচ্ছা, কুটির থেকে কোম্পানিগঞ্জের থেকে তারপরে বুমডিং করতো। তো জায়গাটা তো নিরাপদ নেই, এখানে তো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ ছিল না, বরং এখানকার মানুষ ওই পারে ময়দান ছিল, পুরো ময়দান ছিল, পুরো ময়দান ছিল, এই বর্ডারটা পুরো ময়দান ছিল। এই যে কুল্লা পাথর আমরা দাঁড়িয়ে আছি, এই কুল্লা পাথর এইখানে যারা এখন সাহিত্য আছেন তারা তো এই ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছে। হ্যাঁ, এই ২ নম্বর সেক্টর যারা শহীদ হয়েছে তারা সবার তাদেরকে এখানে আনা হয়েছে। তাহলে এখন এই যে আমরা যদি বলি ৭১ রণাঙ্গনে যে যাই, তাহলে শালদা নদীকে কেন্দ্র করে এই এলাকার রণক্ষেত্র তৈরি হয়েছে। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।